নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটি বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে, সেটা হলো আজ দুপুর থেকে সহসা আমি হাঁচি রোগে আক্রান্ত হয়েছি। বিকেল 4টে থেকে এই ভিডিও করতে বসার পর্যন্ত অন্তত শতখানেক হাঁচি হেঁচে ফেলেছি। ফলে একসময় তো ভাবছিলাম আজকে আর ভিডিও করবই না, সাহস করে তবু করতে বসেছি। যদি হাঁচির কারণে এটা বিঘ্ন ঘটে তাহলে আপনারা আমাকে মার্জনা করে দেবেন। আজকে আমি একটি শব্দ নিয়ে চর্চা করব বলে ঠিক করেছি। শব্দটা এখন এতই প্রচলিত, রাজনীতিতে ব্যবহৃত হতে 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 মনে হচ্ছে যেন এটা একটা বাংলা শব্দেই পর্যবসিত হয়ে গেছে, যদিও আদতে এটা বাংলা শব্দ কিন্তু নয়। শব্দটা হলো সেটিং। দেখুন, ইংরেজিতে সেটিং শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় সেটা আমরা জানি, কিন্তু সেটিং শব্দটি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে যে অর্থে ব্যবহার করি তার সঙ্গে আবিধানিক অর্থের কোনো সম্পর্কই নেই। একটা যদি উত্তর মেরুর বাসিন্দা হয়, অন্যটি তাহলে দক্ষিণ মেরুর। আমরা এখানে সেটিং বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে গোপন সমঝোতা। আর ইংরেজিতে আবিধানিক অর্থে সেটিং বলতে যেটা বোঝায় সেটা হলো যে একটা প্রেক্ষাপট, ইট ইজ এ ভেরি নাইস সেটিং, কিংবা হাতের আংটিতে একটা ভালো সেটিংয়ের উপর একটা সুন্দর পাথর সেট করা আছে। এটা তো সে ব্যাপার নয়। অতএব আমি, যেহেতু আমার কোনো কাজ নেই কাজ তো খইবাজ, কিংবা বলতে পারে নাইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, আমি শুয়ে শুয়ে ভাবছিলাম এই সেটিং শব্দটা একটা সম্পূর্ণ বিজাতীয় ইংরেজি শব্দ কিভাবে আমাদের এই দৈনিক লব্জতে পর্যবসিত হলো, এর উৎপত্তি বা কোথা থেকে। ভাবতে ভাবতে আমার মনে পড়ে গেল কলকাতা শহরে কয়েক বছর আগে দেশপ্রিয় পার্ক একটা দুর্গা মন্দিরের ক্ষেত্রে, প্রতিমার ক্ষেত্রে একটা চমৎকার আবিষ্কার করেছিল। কিন্তু সেই চমৎকারিত্ব সাধারণের কাছে প্রবেশের আগে তাদের স্পন্সর, সম্ভবত একটা সিমেন্টের কোম্পানি, তারা এমন একটা টিজার ক্যাম্পেইন গোটা কলকাতা জুড়ে ছড়িয়ে দিয়েছিল যেটা আমার এখনো মনে আছে। এবং কোনো বাণিজ্যিক কোম্পানির এই ধরনের এফেক্টিভ কোনো ক্যাম্পেইন কোনো পুজোকে ঘিরে আজ পর্যন্ত আমি দেখিনি। একটাই লাইন, সেটিং হয়ে গেছে, আর কিচ্ছু বলা হচ্ছে না। কার সঙ্গে সেটিং, কিসের সেটিং, কখন সেটিং, কিভাবে সেটিং, এই যে একটা রহস্য তৈরি করা, সেই রহস্যের উন্মোচন যখন হলো তখন বোঝা গেল এটা সিমেন্টের কোম্পানি। তো সিমেন্ট এর কাজই হচ্ছে একটা দৃঢ়ভাবে কোনো কিছুকে ধরে রাখা। তারপরে দেখা গেল যে একটা হিমালয় সম উচ্চতার দুর্গা ঠাকুর দেশপ্রিয় পার্কের উদ্যোক্তারা করে বসে আছেন। সেটা নিয়ে এমন গণ্ডগোল হলো, আইন শৃঙ্খলা অবনতি প্রায় হয়ে হয়। ফলে একদিন দুদিন পরে ভিড়ের চাপে সরকার এবং পুলিশ বাধ্যই হলো একটা নিষেধাজ্ঞা সর্ট অফ জারি করে দিতে। সেই থেকে কিন্তু আমার মনে হয় সেটিং শব্দটা আমাদের এই দৈনন্দিন কথায় বার্তায় গেঁড়ে বসেছে।
আর আমরা যেহেতু বাঙালি খুব উর্বর মস্তিষ্ক, অতএব আমরা সুবিধে মতো এই সেটিং শব্দটা নিজেদের মতো করে একটা অর্থ করে নিয়েছি। সেটা হচ্ছে একটা গোপন সমঝোতা, আরও ইংরেজিতে খারাপ করে বলতে গেলে আপনি বলতে পারেন অ্যান আনহোলি অ্যালায়েন্স। এখন প্রশ্ন হলো, সেটিং কি গোপনে হয়? যদি এটা দুজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে হ্যাঁ, সেটা গোপনে থাকলেও থাকতে পারে। যদিও রবীন্দ্রনাথ স্বয়ং বলে গেছেন, গোপনে প্রেমও রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। যদি একজন পুরুষ এবং নারীর মধ্যে আজকে যেটা গোপন প্রেম, আগামীকাল সেটা আলোর দীপ্তি নিয়ে ছড়িয়ে পড়ার মতো ঘটনা হয়, তাহলে রাজনীতি, বিশেষ করে ভোটের রাজনীতি, যেখানে অসংখ্য মানুষের ক্রিয়াকলাপ যুক্ত এবং মানুষ বোকা একথা মনে করার তো কোনো কারণ নেই, সেখানে কি এই ধরনের সেটিং শব্দটা আদৌ কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে? কেননা ভোটের যুদ্ধটা শেষ বিচারে একটা নির্মম যুদ্ধ। হয় তুমি আমার সঙ্গী, নয় তুমি আমার বিরুদ্ধে। এই যুদ্ধে কোনো গ্রে এরিয়া নেই, কোনো ধূসর ভূমি নেই। অনেকটা সেই জর্জ বুশের কথার মতো, আইদার ইউ আর উইথ আস অর উইথ দেম। এখন এই বাজারে বিশেষ করে ভোটটা যেহেতু প্রায় যুদ্ধের আকারই নিয়ে নিয়েছে, সিভিল যুদ্ধ, ফলে এই ধরনের গোপন সেটিং ইত্যাদি ধারার কথা কারণ নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিংয়ের এরকম একটা উদ্ভট তত্ত্ব এরকম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কেন? কেনই বা এই শব্দটা ইংরেজিতে যাকে বলে ইজ গেটিং ইনক্রিজিং ট্র্যাকশন, এটা একটা চিন্তা করার মতো বিষয়। লঘু হতে পারে, কিন্তু এর ব্যঞ্জনা বাংলার রাজনীতিতে আজ আদৌ লঘু নয়। দেখুন, এই যে সেটিং 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 ওই দেশপ্রিয় পার্কের স্পন্সরের কাছ থেকে শিক্ষা নিয়ে এই সেটিং তত্ত্বটাকে বাজারে খাওয়ানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সিপিআইএম দলের। দেখুন, কমিউনিস্টদের মতো প্রোপাগ্যান্ডিস্ট হাজার চেষ্টা করেও কিন্তু অকমিউনিস্ট দলগুলো হতে পারবে না। কিভাবে একটা বিষয়ের প্রচারকে মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হয় এবং সেটা সত্য হোক আর মিথ্যে হোক তাতে কিছু যায় আসে না, সেটা কমিউনিস্টদের মতো ভালো কেউ জানে না, বোঝে না। কিছুটা হিটলার বুঝতেন, কেননা তার যে প্রচার সচিব জগৎ বিখ্যাত গোয়েবলস মনে করতেন যে একটা মিথ্যে যদি আপনি রোজ ক্রমাগত বলে যেতে থাকেন তাহলে একটা দিন মানুষ মনে করবে ওটাই সত্যি। এই যে একটা ফ্যাসিস্ট কায়দা প্রচারের, এখানে কিন্তু কমিউনিস্টদের সঙ্গে তাদের কোথাও একটা বড় মিল আছে।
হ্যাঁ, এ কথা ঠিক। আজকে সিপিএম ভোটে যেতে না, কিন্তু সিপিএম এখন এমন একটা অস্ত্র ব্যবহার করে যেটা সাধারণের কাছে মাইক ফুঁকে বলার চাইতে বেশি কার্যকর। সেটা হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেখানেই যাবেন দেখবেন তাদের প্রকাশ্য দাপাদাপি। এবং সুরিশ সাক্ষী মাতালের মতো আমাদের এই রাজ্যের কংগ্রেস নেতারাও সময় সময় ওই একই তত্ত্ব আওড়ান। দিদি মোদির নাকি সেটিং আছে এবং সেই জন্যেই ড্যাশ 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 কিছু হয় না। এখন যদি আপনি র্যাশনালি ব্যাপারটা ভাবার চেষ্টা করেন, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এইরকম। যদি আপনি বিজেপির দিক থেকে দেখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রয়োজন আজকে নরেন্দ্র মোদীর আদৌ আছে কি? দেখুন, একটা ঐতিহাসিক সত্য হলো 2014 সালে দলের একটা বড় অংশকে চমকে দিয়ে যখন বিজেপি নরেন্দ্র মোদীকে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করল, তখন মোদীর যে কিচেন ক্যাবিনেট, যার অন্যতম মাথা ছিলেন অরুণ জেটলি, তাদের মনে হয়েছিল যে মমতা হবেন তাদের ন্যাচারাল অ্যালাই। এবং মোদী সে কথা অরুণ জেটলিকে বলেওছিল যে ও যায়গি কাহা, অর্থাৎ মমতার আর যাওয়ার জায়গা কোথায় আছে আমাদের সঙ্গে আসা ছাড়া। এবং সেই বিশ্বাস থেকেই কলকাতায় কিন্তু ডবল লাড্ডুর গল্প শুনিয়েছিলেন নরেন্দ্র মোদী। বাংলার মানুষকে বলেছিলেন, দিদি একটা লাড্ডু, আমি একটা লাড্ডু, মাথার উপরে তৃতীয় লাড্ডু প্রণব মুখোপাধ্যায়। এবং এটা মোদী ভেবেছিলেনই বা কি করে? একেবারে তো অকারণে ভাবেননি। ভেবেছিলেন তার কারণ বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুদিন আগেই আদৌ অচ্ছুত মনেই করেননি, বরঞ্চ মহাসমাদরে পশ্চিমবঙ্গে ডেকে এনে তাদের এই যে আজকে যে বিপুল সমর্থন, সেই সমর্থনের শিলান্যাসটুকু করে দিয়েছিলেন। ফলে একজন প্রধানমন্ত্রী প্রত্যাশীর বিজেপি দলের যদি মনে হয়ে থাকে যে আবার তিনি ডাক দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাড়া দেবেন, তাদের তো কোনো অন্যায় ছিল না। সেটা হয়নি বলে নরেন্দ্র মোদীর কোনো ক্ষতি হয়েছে এমনটা কিন্তু নয়। 2014 যত আসন বিজেপি জিতেছিল, 2019 তার চাইতে অনেক বেশি আসনে জিতেছে। এবং আজকে উত্তর ভারতের 3টি রাজ্যে কংগ্রেসকে পর্যুদস্ত করার পরে বিজেপি আত্মবিশ্বাসে এমনই টকবক করছে যে তাদের বদ্ধমূল ধারণা হয়েছে 2024 লোকসভা ভোটে তারা 2019 ফলাফলকেও ছাড়িয়ে যাবেন। এখন কোনো একটা দল যদি মনে করে তারা অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে দিয়েছেন এবং সেই ঘোড়াকে আটকানোর সামর্থ্য এই মুহূর্তে ভারতবর্ষে কারো নেই, তখন তার আর অন্য কিছু ভাবনার মতো কোনো অবকাশই থাকে না। আর যদি ধরা যায়
কোনো কারণে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছু কম সিট পেল। আমরা অনেক সময় ভুলে যাই বিজেপি কিন্তু লোকসভার ভোট একা লড়ে না, অনেক বিধানসভার ভোটও একা লড়ে না। সব রাজ্যেই বিজেপির ছোট ছোট কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা আছে। যেমন বিহারে জিতন রাম মাঝির সঙ্গে আছে, রামবিলাস পাসওয়ানের পুত্রের সঙ্গে আছে চিরাগ, যেমন উত্তরপ্রদেশে আপনা দলের সঙ্গে আছে। এরা যদি প্রয়োজন হয় যেটুকু বাকি থাকবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সেটা তারা পুষিয়ে দেবেন। তাতেও যদি কাজ না হয় তাহলে মোদির সহায় হওয়ার জন্য পর্দার পাশেই অপেক্ষা করছেন ওড়িশার নবীন পট্টনায়ক এবং অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। কিন্তু এই দুজনের ক্ষেত্রে এইটুকু বলতেই হবে, এরা কিন্তু যে সেটিংয়ের তত্ত্ব নিজেদের রাজনীতিতে কায়েম করেছেন তাতে কোনো লুকোচাপা নেই। এই কয়েকদিন আগেই ভুবনেশ্বরে নবীন পটনায়ক তার দলের এমপিদের সঙ্গে একটা বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে জনা কয়েক লোকসভার সদস্য একটু অস্ফুটভাবে হলেও নবীনকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এইভাবে যে আমরা সব বিষয়ে সংসদে বিজেপিকে সমর্থন করে চলেছি এটা কি ঠিক হচ্ছে? নবীন জবাবে বলেছিলেন ঠিক হচ্ছে, তার কারণ ওড়িশা ইজ এ পুয়ার স্টেট, উই ক্যানট অ্যাফোর্ড টু অ্যান্টাগনাইজ দ্য সেন্টার। আর বৈঠক শেষে ঘরোয়া একটা আড্ডায় বলেছিলেন যে আমি কি তাহলে এত বৃদ্ধ হয়ে যাচ্ছি যখন আমার দলের এমপিরা আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার মতো সাহস দেখাচ্ছে? তেলেঙ্গানায় কংগ্রেসের এই হৈ হৈ জয়ের পরে এবং ওয়াইএসআর এর কন্যা কংগ্রেসের সঙ্গে চলে আসার পরে অন্ধ্রপ্রদেশে কিন্তু জগনমোহন রেড্ডি এবার খুব কোণঠাসা বোধ করবেন। ফলে তিনি যদি তার কোনো প্রয়োজন যদি বিজেপির ক্ষেত্রে হয়ে থাকে পোস্ট 2024 ইলেকশন, তাহলে তিনি ঝাঁপিয়ে পড়ে সেই সমর্থন দেবেন। এই যেখানে বাস্তব পরিস্থিতি, সেখানে মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রয়োজনীয়তাই তো থাকার কথা নয়। মোদি এত কম আসন পাবেন যে তার এনডিএর সহযোগী, এনডিএর বাইরে থাকা বিশ্বস্ত বন্ধু এদের সমর্থন কুড়িয়ে বাড়িয়েও সংখ্যাগরিষ্ঠতা হবে না, তখন মমতার সমর্থন জরুরি হতে পারে। এতটা ডেসপারেশনে কিন্তু বিজেপি আদৌ ভুগছে না। ফলে পলিটিক্স is a game of the possible, art of the possible, true. কিন্তু politics cannot be based on absurdity or absurd calculations. setting বলে মমতা বিরোধীদের গায়ের জ্বালা মিটতে পারে, কিন্তু সেটা সত্যের উপরেই প্রতিষ্ঠিত হতে হবে এমন কোনো কথা নেই। এবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে যদি দেখি, তাহলে বিজেপির সঙ্গে কোনো গোপন সমঝোতা, যেটা গোড়াতেই বললাম, সেটা গোপন থাকতে পারে না। ভোটের রাজনীতিতে সেটা সম্ভব না।
আর তিনি যদি সত্যি কোনো গোপন সমঝোতা করেন এবং সেটা বেআব্রু হয়ে যায়, তাহলে সে কালিদাসের মতো আচরণ হয়ে যাবে সেটা। অর্থাৎ তার রাজনৈতিক সামর্থ্যের যেটা সবচেয়ে বৃহৎ পুঁজি, বলতে গেলে প্রাণভোমরা, সেই সংখ্যালঘু সম্প্রদায় যদি বিগড়ে যান, তাহলে মমতা তো সেই 2004-এর মতো এক আধটা আসনের বেশি জিততেই পারবেন না। সুতরাং এইভাবে কামাকাজিদের মতো কেউ কি হারাকিরি করে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 131টা দোষ থাকতে পারে, কিন্তু একটা জিনিস তিনি খুব ভালো বোঝেন, সম্ভবত আজকে বাংলার রাজনীতিতে সবার চেয়ে সবচেয়ে ভালো বোঝেন, সেটা হলো জনতার পালস। অতএব এই সিদ্ধান্ত যে আত্মঘাতী হবে মমতার চেয়ে ভালো, সেটা কেউ জানে না। তাহলে এই প্রশ্ন, এই যেখানে বাস্তব পরিস্থিতি, সেখানে সেটিং 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 মমতা একবার দিল্লি গেলে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে সঙ্গে সঙ্গে এই রিউমার মেশিন এত ওভার অ্যাক্টিভ হয়ে যায় কেন? কেনই বা একটা সাবস্ট্যান্সিয়াল লোকের এই সেটিংয়ের তত্ত্ব বিশ্বাস করতেও শুরু করেছে? এইখানেই হচ্ছে সত্যের সঙ্গে পারসেপশনের তফাৎ। দেখুন, পারসেপশন is a dangerous weapon in politics. Perception does not have to depend on truth or reality. যেমন ধরুন, রাজীব গান্ধী চোর বা নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য, এই সব কিছুই যেমন আংশিকভাবে সত্যি, তেমনি অনেকাংশেই সত্য নয়, কিন্তু সেটাই পারসেপশন হয়ে গিয়েছে মোদির ক্ষেত্রে ভারতবর্ষে এখন, রাজীব গান্ধীর ক্ষেত্রে 1989 সালের নির্বাচনে তখন। একইভাবে রাহুল গান্ধীর গায়ে সেই যে পাপ্পু তকমা লেগেছে, যতই রাহুল ভারত জোড়ো যাত্রা করুন, হাজারে হাজারে লোকের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসুন, তবু তার গা থেকে পাপ্পু নাম তুলে দেওয়া অত সহজ ব্যাপার হবে না। অতএব সত্য মিথ্যার প্রশ্ন নয়, এই পারসেপশনটা তৈরি হয়েছে প্রধানত আবার বিজেপির কারণে। বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের সদরে কামান দাগার কথা বলে চলেছেন, একজন নেতা একটা ডেট দেন তো আরেকজন নেতা আরেকটা ডেট দেন, এই হলো বলে এই হলো বলে, গোটা ক্যাবিনেট জেলে গেল বলে, বন্দ্যোপাধ্যায় পরিবারে বর্গীহানা হলো বলে, এই যে তারা ব্যান্ড বাজিয়ে 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 একটা প্রত্যাশার কল্পজগৎ তৈরি করে দিয়েছেন, মানুষ তাতে মজেছে। এবং যখন তারা দেখছে যে কোথাকার কোন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ চুনোপুটি বেহালার নেতা কখনো সূর্যাস্ত থেকে মদের বোতল নিয়ে বসে থাকা দলত্যাগী কংগ্রেসি বিধায়কের বাড়িতে আয়কর হানা, ধানের কলে চানের কলে বিবিধ জায়গায় ইতস্তত হানা,
এই সবই হয়, কিন্তু কই মাথাদের তো কেউ স্পর্শ করে না। অতএব এই যে তদন্তের রথ ছোট ছোট পার্শ্ব চরিত্রের দরজায় এসে বারে বারে ধাক্কা খেয়ে থেমে যায়, এটা দেখার পরে যখন সিপিএম বলতে শুরু করে এবার বুঝে নিন সেটিংটা কোথায়, তখন মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়। অতএব এটা একটা ডাবল এজেড ওয়েপন ফর বোথ বিজেপি অ্যাজ ওয়েল অ্যাজ টিএমসি। বিজেপি নিজেই এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে এই রাজ্যে অন্তত। এখন যদি সেই ফ্র্যাঙ্কেনস্টাইনকে তারা বোতলে আবার বন্দি করতে না পারে, তাহলে তাদেরকে তাড়া করবে কিন্তু সেই দৈত্য। আবার যদি না হয় তাহলে সেইটাকে দেখিয়ে বামেরা এবং তাদের সঙ্গে যদি কংগ্রেস থাকে, তাহলে তারা অল্প স্বল্প হলেও ইনক্রিমেন্টাল হলেও ভোটের ময়দানে কিন্তু একটা আলাদা হাওয়া তুলতে সক্ষম হলেও হতে পারেন। অতএব সেটিং নেই, আবার সেটিং আছে। গল্পের সার কথা হলো এটাই। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।